আইতে পারি চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান সাহেবের বৈঠক ঘর, প্রায় সন্ধ্যা। বাইরে ঝিঝি পোকার ডাক, ঘরে হালকা কুপির আলো। দরজায় ধীরে ধীরে কড়া নাড়ে কেউ। ভিতর থেকে একজন সেবক দরজা খুলে দেয়। ভিতরে ঢুকে মধ্যবয়স্ক এক কৃষক, শীতের শাল কাঁধে জড়ানো, মুখ শুকনো, চোখে তীব্র অনুরোধের ছাপ। রাজকীয় মডেলে তৈরি চেয়ারে বসে পানের খিলি চিবোচ্ছে চেয়ারম্যান মীর আহনাফ। ডান হাতে গাল ঠেলে পানের পিচ বাটিতে ফেলে বলল, আরে ইসমাইল, তুই এই সন্ধ্যাবেলায় কি কাম? মাথা নিচু করে ধীর পায়ে এগিয়ে আসে ইসমাইল শেখ। মনে ভয়, চোখে তার প্রকাশ নিয়েই এগিয়ে এসে দাঁড়ায় চেয়ারম্যানের নিকট। মাফ করবেন চেয়ারম্যান সাহেব, কথা কইতাম আইছি। সন্ধিয়ান সরু চোখে তাকায় চেয়ারম্যান। মুখে চিবোতে থাকা পান কিছুক্ষণ স্থির করে, ভুরজোড়া কুচকে পর করে ইসমাইলের পা থেকে মাথা অবধি। তা কি বলবি জলদি বল শুনি, হাতে সময় নেই। ছোট নবাব শহরে মিটিং শেষ করে আইতাছে। ইসমাইল কাপা কাপা কণ্ঠে কিছু বলতে নিয়েও আবার শুষ্ক ঢোকিলে। মুখ ধুকধুক করছে তার, কণ্ঠে ভীতি এনে বলে, চেয়ারম্যান সাহেব, আমার মায়া ছোট নবাবরে বিয়ে করবার চায় না। ঘরের ভিতর নীরবতা, যেন শব্দ জমে থাকে। চেয়ারম্যান ধীরে উঠে দাঁড়ায়, তার চোখের দৃষ্টি শীতল। কি বললি তুই? ইসমাইল একটু কাঁপে, ভয়ে পিছিয়ে যায় চেয়ারম্যানের কাছ থেকে। ওর মত নাই সাহেব, মায়া কইছে সে বিয়ে করবার পারবো না, আমি জোর করবার পারবো না। চেয়ারম্যান কিছুটা হাসলো, অদ্ভুত সেই হাসি, ঠোঁট গলিয়ে বের হয় না বাহিরে। ছোট নবাবের নজর যে জিনিসে পড়ে ওই জিনিস সে নিজের কইরা ছাড়ে। তোর মায়ের কপালে ভালো, আমার পোলা তারে রক্ষিতা না কইরা বিয়া করতে চাইছে। ইসমাইলের চোখ মাটিতে, কণ্ঠে নেই কোনো তেজ। চেয়ারম্যান ভুল কিছু বলছে না। ছোট নবাবের নজর এড়িয়ে মেয়ে পাতালে লুকানোর চেষ্টা করাও যেন ভুল। সে পড়ালেখা করতেছে সাহেব, ওর মনে কিছু আছে কি না জানি না, কিন্তু কেউ বলে বিয়েটা হোক মন থেকে, জোর করে হলে সারা জীবন নষ্ট হইব। চেয়ারম্যান ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়, তবে দূরত্ব বজায় রাখে ইসমাইলের থেকে। তুই জানোস তোদের ধানের জন্য, তোদের টিউবওয়েল, তোদের ঘরের পেছনের রাস্তাটা সব আমার নামেই চলতেছে। ইসমাইলের চোখে জল, করুণ দৃষ্টিতে তাকাই চেয়ারম্যানের চোখে, যেন পাহাড় হয়ে পানি ছড়িয়ে ছাড়ছে। জানি চেয়ারম্যান সাহেব, কিন্তু মায়াডারে বিক্রি করবার সাহস আমার নাই। আপনি যা ঠিক মনে করেন তাই করেন চেয়ারম্যান সাহেব, কিন্তু মায়াডারে জোর করে নেওয়ার হক কারো নাই। মরার পাখা গজাইছে তোদের, বিদেয় হ আমার সামনে থেকে। মিটিং শেষ, গ্রামের নেতারা চলে গেছে। সবার মুখে ছিল ভয় আর গোপন ঘৃণার ভরা হাসি। ছোট নবাব সিগারেটের ধোঁয়া মুখ থেকে ধীরে ধীরে বের করে, শুধু মুখে একটা অদ্ভুত হাসি। নক, বাড়ির দরজায় তার কড়ার শব্দ পড়ল। স্বপ্ননীর মীর পরিবারের অতি পুরনো বাড়ি, আদিম আমলের গন্ধমাখা, যার প্রতিটা ইট যেন ইতিহাস বয়ে বেড়ায়। পুরনো আভিজাত্যের ছোঁয়া মেশানো এক অতীতের অবচেতন ছায়া, যেখানে ইট পাথরের ফাঁকে ফাঁকে জমে আছে অপমান, অহংকার আর জমিদারি গরিমা। বাঁধানো চৌচালা ছাদ, চুনসুরকির দেওয়ালে এখনও হাতের কারুকাজ, ছাদের কোণে পাখিদের পুরনো বাসা, আলনার পাশে রূপার পানদানি। বাড়ির ফটকে ঝুলে থাকা লোহার কড়া যেন যুগ যুগ ধরে শুধু প্রবেশের আওয়াজ গিলে ফেলেছে। বাগানে বুড়ো আম গাছ, গায়ে লতাপাতা জড়ানো, যেন দেখলেই বোঝা যায় বাড়ি ভেতরে ঢুকলে সোদা গন্ধ, পুরনো কাঠ, ঘাম, ঘুঙ্গুর আর লুকানো আতঙ্কে মিশেলে একসময় এখানে নারীদের হাসি বাজত। এখন শুধু বাতাসে ঘুরে বেড়ায় একটা নীরব অভিমান। ঝরঝরে বাতাসে দাউ দাউ করছে চিরকালীন অন্ধকার। বৃক্ষের পাতা গুড়িয়ে পড়ছে মাটিতে, আর বড় গাছের ছায়ে ছোট নবাবের ছায়া নাচছে। দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল সে। বাড়ির দেওয়ালের ছাপ রেখে যায় তার পায়ের ধাপ, যেন ভয়ঙ্কর এক অদৃশ্য প্রহরী। অন্দর থেকে আসছে মায়ের পুরনো গর্জন, কিন্তু সে কোনো কথা শোনে না। তার মন এখন অন্য জায়গায়, কখনো না ছোঁয়া আগুনের মাঝে, হারিয়ে যাওয়া স্মৃতিতে। ঘরে ঢুকে এক কোণে বসে পড়ল, চোখ দুটো যেন ঝলমল করছে তার। রাত্রি নিস্তব্ধতায় ধোঁয়াটে আলোই বসে আছে চিন্তার অস্থিরতার মাঝে। চোখ বন্ধ করে বেতের রকিং চেয়ারে বসে দোল খাচ্ছে সে।
হঠাৎ কানে আসে দরজার ঠকঠক শব্দ। কাষ্ঠের দরজা খুলে একজন ঢুকলো, স্বজন সদৃশ্য, কিন্তু মুখে রয়েছে কড়া অসন্তোষ। সে আর কেউ নয়, মীর আহনাফ। ঘরে ঢুকেই খেপা মেজাজে বলতে থাকে, আরাধ্য, তুই আজকের মিটিংয়ে আবার ঝামেলা পাকাইছিস। বন্ধ চোখ জোড়া ধপ করে মেলে আরাধ্য। একমাত্র বাপের রাগী মুখ দেখেই মন যেন খুশিতে ভরে ওঠে তার। শুধু ঝামেলা না আব্বা, ঝামেলার সাথে মশলা দিয়ে কষিয়ে ভুনা খেজুর পাকিয়েছে, তারপর জনে জনে ভাগ করে দিয়েছে। আরাধ্য, চেঁচিয়ে ওঠে মীর আহনাফ, কণ্ঠে তেজ, চোখে আগুন ঝরে। জমিদারি বংশ কিনা, রক্ত গরম বলেই কথা। আরে আব্বা, কুল কুল, বয়স হইতেছে আপনার, এত রাগলে মরার হুকুমের আগে হার্ট অ্যাটাক হয়ে যাবে। শান্ত থাকুন। কুলাঙ্গার ছেলে কোথাকার। তুমি কখনো আমার ছেলে হতেই পারো না, কারণ রক্ত কখনোই বেইমানি করে না। আমি আপনার ছেলে কিনা সেটা আপনার প্রিয়তম স্ত্রী, মানে আমার মা জননী ভালো জানবে। আপনার সন্তান না হলে দেখুন কি কার সাথে রাত কাটিয়ে এসেছিল আপনার স্ত্রী, তার একমাত্র ফল আমি। নিজের মা সম্পর্কে এসব বলতে বিন্দু পরিমাণ লজ্জা হয় না তোমার? আরে আব্বা যান, লজ্জাপর হলো মেয়েদের স্বভাব। আমি তো আর তৃতীয় লিঙ্গ নই যে লজ্জা পাবো। পুরুষ সিংহ আমি, ওসব লজ্জা শরম আমার জন্য নয়। আমার মান সম্মান সব ধূলিসাৎ করছো তুমি। পুরো ঘর কাঁপিয়ে হেসে ওঠে আরাধ্য। ভয়ঙ্কর সেই হাসি, ব্রাউন কালার মনির চোখ জোড়া, ভয়ঙ্কর লাগছে, খুব ভয়ঙ্কর। ওটা যেন বজ্রপাতের গর্জন। ঠোঁট বেঁকে ওঠে, চোখ জলে, আর সেই হাসিতেই জমে থাকে একসঙ্গে দম্ভ, পাপ আর পৈশাচিক আনন্দ। হাসে এমনভাবে যেন ভয়টাই তার খেলনা। যেখানে ফারহান ফাইয়াজ আরাধ্যের ছায়া আপনার অস্তিত্ব টিকে আছে, সেখানে আমাকে সম্মান শেখাচ্ছেন। সম্মান আমার বুড়ো আঙুলে থাকে, চেত দেখালে নড়ে ওঠে। যেখানে পুরো গ্রামে ছোট নবাবের নামে দুমক পানি বেশি খায়, সেখানে আমাকে ক্ষমতা দেখাতে আসবে না। চাইছোটা কি তুমি? মীর বংশের ধ্বংস, আপনার ধ্বংস, আর আপনার তৈরি পুরো রাজত্বের ধ্বংস। পুরো ক্ষমতায় চাই আমার। চেয়ারম্যান সাহেব ধীরে ধীরে এগিয়ে আসে ছেলের দিকে, চোখ জোড়া আচমকাই খুশির ঝলক, ঠোঁটে বাঁকা হাসি রেখে বলে, ভুলে যেও না বাবজান, তোমার শরীরের প্রতিটা শিরায় উপশিরায় বইছে এই মীর বংশের রক্ত, ক্ষমতার আধিপত্য। এই মীর বংশের রক্তের গরমে পুরো গ্রাম তোমার দাসত্ব খাটে। তোমাকে ছোট নবাব বলেছিল। আমার ধ্বংস চাইলে তোমার সাম্রাজ্য ধ্বংস পথে নেমে আসবে। ছোট নবাব উঠে দাঁড়ালো, তার চোখ ঝলমল করছে অদ্ভুতভাবে, চোখ লাল হয়ে উঠেছে তার। দুজনেই মুখোমুখি দাঁড়ানো, একজন সময়ের ধারক আর একজন সময়ের ঘাতক। চেয়ারম্যানের কণ্ঠ শান্ত, কোনো রাগের আবির্ভাব নেই, মুখে গাম্ভীর্য এনে বলে, ক্ষমতা বিস্তার করো, তবে নিজের ধ্বংস ডেকে আইনো না। রাজত্ব তোমার বিলীন করো না। রাত্রি গভীর, নিস্তব্ধ, শান্ত। রাতজাগা কুকুরগুলো ডেকে উঠছে। ঘরের দেওয়ালে পড়ছে দুই মানুষের ছায়া, বাবা আর ছেলে। দুজনের মুখে অদ্ভুত এক হাসি। নীরবতা ভেঙে বিরক্ত স্বরে আরাধ্য বলে, এখন আসতে পারেন আব্বাজান, আমি ভীষণ ক্লান্ত। এত রণরঙের মাঝে একটু নিঃশ্বাস নেওয়ার অধিকার তো আমার আছে। দাঁতে দাঁত খিচে ধরে চেয়ারম্যান। এই ছেলের সাথে মুখ লাগাতে কোনো কালেই ভালো লাগেনি তার। উল্টো ঘুরে ঘর থেকে বেরোতে নিবে, এমন সময় আবার থেমে যায় তিনি। যাওয়ার আগে একটা কথা জানায়া যায়। সাদা চাদর বিছানো পরিপাটি করে রাখা বিছানার দিকে হেঁটে যাচ্ছিল আরাধ্য। বাবার কথায় হাঁটা থামিয়ে স্থির হয় সে। ভুরুজোড়া একত্রে করে তাকিয়ে রয়। মাইয়া তোমার বিয়া করতে নারাজ। মুহূর্তে যেন শান্ত পরিবেশ গর্জে ওঠে। হৃদয়ে কোথাও একটা আগুন জ্বলে উঠল, তবু মুখে এক অদ্ভুত হাসি আরাধ্যের। কি বলেন আব্বাজান, এমনটা সত্যি হয়েছে? হে মালিক, আমার বিশ্বাস হচ্ছে না। ভরকে যায় চেয়ারম্যান, তার খ্যাপাটে ছেলে এখনো এত শান্ত রয়েছে দেখে নিজেই নিজেকে জোরে চিমটি কাটে। হো হো করে হেসে ওঠে আরাধ্য, বিচ্ছিরি সেই হাসি। চার দেওয়ালের মাঝেই আটকে রয়েছে সেই শব্দ। মুহূর্তেই রক্ত চোখে তাকাই চেয়ারম্যানের দিকে। কি হচ্ছে বুঝতে না পেরেই ফ্যাল ফ্যাল করে ছেলের দিকে তাকিয়ে আছে চেয়ারম্যান। এই মুহূর্তে তার কি করা উচিত ভেবে যেন প্রেশার বাড়ছে তার। ওই সুমন্দির মায়ের সাহস কি করে হয় বেতে নামত করে? তোর চরিত্র সম্পর্কে গ্রামের সকলেই তো অবগত। মেয়ে যেহেতু এই গ্রামের, তাই তোকে বিয়ে না করে তার জন্য শ্রেয়। পাগলও তো নিজের ভালো চাই কি না? আব্বাজান,
এখন চাইছিসটা কি ওটা বল। ডান হাতে 2 আঙ্গুলে কপাল চুলকে নেয় আরাধ্য। প্রায় কয়েক সেকেন্ড চোখ বুজে আবারও চোখ খুলে। ওর বাপরে তুলে আনা হোক কোঠরিতে। প্রিয়জন হারিয়ে আমার পাখি একটু ছটফট করুক, তারপরেই না হয় তাকে খাঁচাতে তুলিয়ে। দুনিয়াতে মেয়ের আকাল পড়েনি নিশ্চয়ই। মেয়ের অকাল পড়েনি, তবে ওর মতো চঞ্চল ও সুন্দর পুরো দুনিয়াতে কোথাও নেই, যার চোখে আগুন, হাসিতে বিষ, রহস্যময়। ভোরের কুয়াশা তখনও ঠিকমতো সরেনি। গ্রামের গলি দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে 3-4 জন লোক। সাদা পাঞ্জাবি, মুখ গম্ভীর, চোখে ঠান্ডা নিষ্ঠুরতা। তাদের পেছনে হাঁটছে গ্রামের মাতব্বর, দেখতে অর্ধবয়স্ক মতন। দাড়িতে পাক ধরেছে, মাথা ভর্তি বিশাল টাক, চেয়ারম্যানের ডান হাত বললেই চলে। গ্রামের একেবারে ঠিক শেষ মাথায় জলকাদা ভরা সরু একটা রাস্তার শেষে দাঁড়িয়ে আছে একটা আধা টিন আধা বেড়ার তৈরি ছোট্ট এক বাড়ি। লম্বা টিনের এক ঘরের মাঝ বরাবর বাঁশের বেড়া লাগিয়ে দুভাগ করা, চারপাশেও বাঁশের বেড়াই মোড়ানো। বাড়ির সামনে এক বহু পুরনো আম গাছ। ভোরের আলো এখনো ঠিকভাবে মেলেনি। কুয়াশার চাদরে মোড়ানো সেই ঘরের সামনে এসে দাঁড়ায় লোকগুলো। সকলের কোমরে গোজা লাঠি। ভাঙ্গা বেড়া দরজা ঠেলে বাড়ির ভিতর প্রবেশ করে মাতব্বর। একে একে বাকিরাও ঢুকে পড়ে বাড়ির ভেতর। শীত শীত আবহাওয়া। ভোর তখনও আলো করে জাগেনি। বাতাসে ঠান্ডা শিহরণ, যেন গায়ের প্রতিটি লোম শিউরে ওঠে। আদো ভাঙ্গা এক চকিতে পুরনো এক ছেঁড়া কাঁথার নিচে পাশাপাশি শুয়ে আছে ইসমাইল শেখ আর জহুরা বেগম। ঘুমে বিভোর তারা। ছেঁড়া কাঁথাটার দুজনের গায়ে যেন যাপনের শেষ আশ্রয়। হঠাৎ বাইরে থেকে আসে এক গলা চেঁচামেচি, জুতোর ঘষা, কাটা বেতের ঠকাস ঠকাস শব্দে ঘুমের মধ্যে একপাশে গড়িয়ে পড়ে জহুরা। চোখে আধা ঘুম, তবে মুখে চরম বিরক্তি। ইসমাইল শেখ বাড়িতে আছো? খাপছাড়া মোটা আর ঝাঁঝালো গলার ডাকে যেন টিনের চালে কাক বসবার জোর নেই। জহুরা আদো ঘুমে চোখ মেলে তাকায়, নাক কুচকে একবার তাকায় ঘুমন্ত ইসমাইলের দিকে। বিছানা ছেড়ে আদো ঘুমে টলমল পায়ে এগোই দরজার দিকে। গায়ে পড়া জোড়া দেওয়া শাড়ির আঁচলটা দিয়ে মাথা ঢেকে দরজার খিল খুলে। আরে মাতব্বর সাহেব, আপনি আর তো সকালে কোনো দরকার নেই। উঠোনে দাঁড়ানো মাতব্বর পায়নের গুলি চিবিয়ে মুখ ভর্তি পিচ মাটিতে ছুঁড়ে ফেলে। ডান হাতের আঙ্গুলে গাল ঠেলে আবারও পান চিবুতে চিবুতে বলতে লাগে, তোমার স্বামী কই জৌরা? ওরে বাইরে আইতে কও, চেয়ারম্যানের ডাক পড়েছে। বাইরে এত কথার শোরগোলে ঘুম ভেঙে যায় ইসমাইলের। লুঙ্গির কাছা ঠিক করে প্যাঁচাতে প্যাঁচাতে ঘর ছেড়ে বেরিয়ে বারান্দায় দাঁড়ায়। কি খবর মাতব্বর সাহেব? ছোট নবাবের আদেশ, তোমারে লইয়া যেতে কইছে। মনে মাঝে হঠাৎ ধুক করে ওঠে ইসমাইলের। ভয় যেন জেঁকে বসেছে মনে। শুষ্ক ঢোক গিলে পিছনে ঘরের দিকে তাকায় সে। দরজা লাগানো। আবারও তাকাই স্ত্রীর মুখপানে। কোন আকামে সামিল হইছেন আপনি? ছোট নবাবে কেন আপনারে ডাইকে পাঠাইছে? আহ জহুরা, শান্ত হ, মায়েরা ঘুমায়। ছোট নবাবের নজর পড়েছে তোমার সতীনের মাইয়ার উপর জৌরা। নিকা করবার চাই ওই মাইয়ারে, তয় মাইয়া রাজি না। শান্তি চাইলে মাইয়াডারে বুঝাও জৌরা, তোমাগর কপাল ফিরব। মাতব্বরের কথা শুনে এর আগে কটমট করে স্বামীর দিকে তাকাই জহুরা বেগম। যেন এই মুহূর্তে ছিঁড়ে ফেলতে পারে। মনে ভীষণ শান্তি লাগতো তার। এইটা তো খুশির খবর মাতব্বর সাহেব। ওই মুখ পুরি তো দেখি 7 কপাল নিয়ে জন্মাইছে। যা তাগিদে ছোট নবাবের মতো মানিল করে বিবাহ করবার চাইছে। আপনি নবাবরে গিয়া কন জলদি বিয়ার আয়োজন করবার। আমরা সবাই রাজি এই বিবাহে। আবারও গাল ভর্তি পানের পিচ হালকা ভেজা উঠোনে ফেলে মাতব্বর। জহুরার দিকে উজ্জ্বল চোখে তাকিয়ে বলে, তুমি পারবা মাইয়াডারে বুঝাইতে? পারুম না মানে? মাইয়া বিয়ে করব, সাথে মাইয়ের গাড়েও বিয়ে বসবো। আপনি জলদি আয়োজন করতে কন। জহুরা, ইসমাইলের তেজি কণ্ঠে দেওয়া ধমকে যেন বিন্দু পরিমাণ নড়ে না জহুরা বেগম। নিজের কথার উপর অটল থেকে চোখ রাঙ্গাই ইসমাইলকে। আপনি চুপ তাহেন, আমি যা কইছি তাই হইব। আপনার ওই অলক্ষী মাইয়ের যে ছোট নবাবের মনে ধরছে, এতেই শুক্রিয়া করেন। মায়ার মতের বাইরে আমি বিয়া দিতে পারবো না। আমার বাচ্চা মাইয়া খুব ডরায় ছোট নবাব রে।
এই যে কইলেন বাচ্চা মাইয়ার আবার মতের কি আছে? আমরা যা কমু তাই মানবো। মাতব্বর সাহেব, আপনি এখন আসেন আর ছোট নবাবরে গিয়া কন বিবাহের সময় ঠিক করতে। কথা দিতে আসো তাহলে? হ। আচ্ছা, আজ তাহলে আসি। ইসমাইল শেখ, নিজের ভালো চাইলে বিয়েতে বাগড়া না দিয়ে আমোদ করো। উল্টো ঘরে বেরিয়ে যায় মাতব্বর। তার পিছন পিছন সকল লাঠিয়ার লোকগুলো তাদের যাওয়ার পানে কিছু সময় তাকিয়ে থাকে। ইসমাইল গেট পেরোতেই নজর ঘোরায় সে। চলো চলো চোখে জহুরা বেগমের দিকে তাকিয়ে কণ্ঠ খাদে এনে বলে, আমার মায়ার এত বড় সর্বনাশ করো না জহুরা, আল্লাহ নারাজ হইব। আমার নিষ্পাপ মায়াডারে নরকে ঠেলে দিও না। নরক না, আপনার মাইয়ের রাজরানী হইব। সমাজে আমাগো একটু সম্মান বাড়বো, বুঝছেন আপনি? এই বিয়ে হইবই। চেয়ারম্যান বাড়ির প্রধান ফটকে পা রাখতে ভয়ে এক পা পিছিয়ে যায় মাতব্বর। গেটের কাছে বকুল গাছের নিচে বসে থাকা কুকুর হঠাৎ ডেকে ওঠাতে ভয়ে সিটিয়ে যায় সে। না জানি কখন ছিঁড়ে খায় তাকে, দেখেই কত হিংস্র লাগছে। কুকুরের ডাকে গেটের কাছে এগিয়ে আসে চেয়ারম্যান বাড়ির বাগানের মালিক হাফেজ মিয়া। লাঠি দিয়ে কিছুটা দূরে তাড়িয়ে দেয় কুকুরটিকে। মুখে হালকা হাসি টেনে মাতব্বরের উদ্দেশ্যে বলে, ভেতরে আসেন মাতব্বর সাহেব। কুকুরে আপনারে কিচ্ছু করতো না। আসলে পশু কি আর কখনো পশুরে খায় বলেন? হে আপনারে চিনতে পারে নাই যে আপনিও তার মতোই। হাফেজ মিয়া, তুমি কি কোনোভাবে আমাকে হেনস্থা করলে? তওবা তওবা মাতব্বর সাহেব, তো আপনার হেনস্থা আমার মতো এক মিসকিন করতে পারে বলেন তো? আসলে আমি কইছি আপনারে কুকুরটা চিনবার পারে না, তাই ভয় দেখাইছে। তা চেয়ারম্যান সাহেবের কাছে আইসেন বুঝি? তার কৈফিয়ত কি তোমারে দিব? ছোট লোক কথাকার, সরে দাঁড়াও, আমারে যেতে দাও। রাগে গজগজ করতে করতে বাড়ির ভিতর ঢুকে পড়ে মাতব্বর সাহেব। কি যেন বিড়বিড় করে সে। বাড়ির অন্তর্মহলে প্রবেশ করতে তার চোখে আসে বাড়ির পুরনো কয়েকজন কাজের লোক, দুজন পুরুষ একজন মহিলা। মাতব্বর এগিয়ে যায় সামনে, কণ্ঠ কিছুটা নরম, নাটকীয় ভঙ্গিতে এনে মিষ্টি সুরে ডাকে, ওগো কুলসুমের মা, তোমার শরীর ভালো তো? কোমরে কাপড় পেঁচিয়ে টেবিলে খাবার রাখছিলেন মহিলাটি। মাতব্বরের দিকে চোখ পড়তে নাক সিটকে নাই সে। তবে মাতব্বরও নিজেও বেশি ঘাটায় না তাকে। বিচ্ছিরি এক হাসি দিয়ে সিঁড়ি বেয়ে উপরে যায় সে। ঠায় গিয়ে দাঁড়ায় চেয়ারম্যানের ঘরের দরজার সামনে। গলা খানিক নামিয়ে বলে, চেয়ারম্যান সাহেব, খবর আছে? কিসের খবর? হঠাৎ পিছনে কারোর গম্ভীর কণ্ঠে ভরকে যায় মাতব্বর। মিয়ে যাওয়ার মতো ছোট ছোট চোখ করে উল্টো ঘুরে সে সামনে দাঁড়ানো আরাধ্যর দিকে এক নজর তাকিয়ে মাথা নামিয়ে নেয় সে। মাত্রই ঘুম ছেড়ে উঠে বিরাট হাতে ঘরের বাহিরে এসেছিল সে। পরনে এখনো রাতের জামা কাপড়, কালো ট্রাউজারের ওপর সাদা সেন্টু গেঞ্জি, বুকে যতটুকু স্থান উন্মুক্ত ঠিক পুরোটা জুড়েই কালো লোমে ভরপুর। ব্রাশ দাঁতের মাড়িতে ঠেলে হাতে থাকা সাদা তোয়ালে কাঁধের উপর ফেলে আবারও প্রশ্ন ছুঁড়ে সে। কি হলো বলুন, কিসের খবর? আসলে ছোট নবাব ইসমাইল শেখের বউ ওই মাইয়াডারে আপনার লগে বিয়া দিতে রাজি হইছে। তয় ইসমাইল বেটা এখনো বাগড়া দেয়। বিয়ের তোড়জোড় শুরু করেন মাতব্বর চাচা। আপনাকে বৌমা ঘরে আইব, পুরো গ্রাম দাওয়াত দাও, উৎসব হইব উৎসব। আরাধ্য হাতের ইশারা পেতে স্থান ত্যাগ করে মাতব্বর। বাঁকা হাসে আরাধ্য, ঠোঁট বা গালে অসম্ভব সুন্দর টোল ফুটে তার। রক্ত কামলেনি? নীরের ঠান্ডা গলায় উচ্চারিত শব্দটি যেন দেওয়ালে দেওয়ালে বাড়ি খেয়ে আবারও ঘুরে আসে আরাধ্যের মুখে। মুহূর্তেই ডুব দেয় পুরনো স্মৃতিতে। সময়টা বসন্তের শুরু, গাছে গাছে নতুন পাতার কোমল জৌলুস, ফুলের গন্ধে ভরপুর হাওয়ায় যেন ভেসে আসে কোনো পুরনো প্রেমের স্মৃতি। শিমুল গাছের ডালে বসে কোকিল ডাকছে একটানা, মনে গেঁথে দেওয়া সেই সুর, যেন কারোর নাম ধরে ডাকছে সে। প্রায় বিকাল 4টে, সূর্যের আলো নরম হয়ে এসেছে। ছায়া বড় হতে শুরু করেছে গাছের গোড়ায়। পথের ধারে পড়ে থাকা শুকনো পাতাগুলো বাতাসে নড়ে ওঠে। চারপাশ বেশ স্নিগ্ধ, ঠিক যেন রূপকথার মতো।
সে বছর মাত্রই সেনাবাহিনীর চাকরির পালা একেবারে চুকিয়ে গ্রামের মাটিতে পা পড়েছে ছোট নবাবের। আমি কাটিং চুলগুলোর সাথে হলুদ ফর্সা গায়ের গড়ন, পেটানো বডি, সাথে মুখে সেই গাম্ভীর্য, এক কথায় সিনেমার হিরোকেও হার মানেই সে। প্রায় বিকেল 4টা, রোদ মিলান হয়ে আসছে ধীরে ধীরে। গ্রামের কাঁচা মাটির রাস্তায় বটগাছের ছাই আধুবৃত্ত হয়ে বসেছে 5-6 জন যুবক। মাঝখানে এক কাঠের পিঁড়িতে এক হাতে ভর দিয়ে আদর্শ ভঙ্গিতে বসে আছে আরাধ্য। ঠোঁটে কোণে জ্বলন্ত সিগারেট, ধোঁয়া উঠছে আলস্যে, চোখ দুটো আধো বোঝা। পাশে থাকা ছেলেগুলো হাসছে, ঠাট্টা করছে, গাজার ধোঁয়ায় আড়ষ্ট বাতাস। গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা দোতলা একটি স্কুল ভবন, পেছনে বাচ্চার, পাশেই ধানক্ষেত, সামনের দিকে এক চওড়া খোলা মাঠ, যেটার চারপাশে ধুলো বালুতে ঘেরা মাটির ছড়ানো রাস্তা। ভবনের গায়ে সাদা রং, তবে প্রতি বছর বৃষ্টিতে এখন সেটা ধূসর স্থাপচপ হয়ে গেছে। দেওয়ালে লেখা আছে শিক্ষাই শক্তি, জ্ঞানের মুক্তি, আর নিচে লাল রঙে জং ধরা বোর্ড, স্থাপিত 1978। স্কুল ভবনের দুপাশে উঁচু উঁচু সিঁড়ি, একটা সিঁড়ি ছাত্রদের ব্যবহারের জন্য, আরেকটা দোতলায় শিক্ষক কক্ষের দিকে যায়। প্রথম তলার এক পাশে অফিস কক্ষ, হেড স্যারের চেয়ার এখনো কাঠের পুরনো। বাইরে একটা টিনের আলমারিতে ছাত্রছাত্রীদের রেজিস্টার বই গাদাগাদি করে রাখা। স্কুলের মাঠটা বর্ষার কর্দমাক্ত হয়ে পড়ে, শুকনো মৌসুমে সেটা আবার ছেলেদের ফুটবল খেলার মাঠ হয়ে যায়। মাঠের এক পাশে পুরনো আম গাছ, অন্য পাশে ছোট একটা ঘেরা বাগান, যেখানে দোলন চাপার রজনীগন্ধা গাছ, শিক্ষিকা মিস লায়লার শখে লাগানো। সময় ফুরিয়েছে, টিনের ধাতব ঘন্টা বেজে উঠেছে ছুটির ঘন্টা জানিয়ে দিয়ে। ধীরে ধীরে বেরিয়ে আসছে ক্লাস 8, 9, 10-এর ছেলেমেয়েরা। মেয়েদের স্কুল ড্রেসে হালকা ময়লা চোখ, নীল জামা, সাদা সালোয়ার, সাদা ওড়না, বেল্ট। ছেলেরা কেউ সাইকেল ঠেলে, কেউ আবার কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটছে। মোড়ে সেই বটগাছের পথ ধরে হেঁটে বাড়ি ফিরছে সকলে। আরাধ্য তখনও সিগারেটে টান দিতেই মগ্ন। একের পর এক ছেলে মেয়ে ফিরছে নিজ গন্তব্যে। আরে ওইটা ইসমাইল চাচার মাইয়া না? কি জিনিস একখান ভাই রে, পুরাই খাঁটি সোনা। উফ, একবার যদি পাইতাম এমন একখান খাসা জিনিস ভাই। সাইড থেকে আসা অনেকের দেওয়া আওয়াজে কিছুটা ভুরু কুচকে আসে আরাধ্যের। ঠোঁটে থাকা সিগারেট ধীরে ধীরে নামিয়ে নেয় সে। হ্যাঁ মামা, পুরো 3 এলাকায় এমন একখানা জব্বর জিনিস খুঁজে পাওয়া যায়। দেখ দেখ, কি নাক, কি ঠোঁট, উফ, একেবারে গোলাপের পাপড়ির মতো টকটক করছে মামা। ইস। কথা শেষে নিচের ঠোঁটে কিছু কামড়ে ধরে রিফাত। এবার যেন হাতে থাকা সিগারেটটা ছুঁড়ে ফেলে উঠে বসে আরাধ্য। পাশে থাকা ছেলেগুলো নজর ফলো করে সামনে তাকায় সে। ওই যে গুটি গুটি পায়ে সামনে হেঁটে আসছে এক পরীর বাচ্চা। পায়ে ধুলো মাখা স্যান্ডেল, পরনে নীল স্কুল ড্রেস, হাতে থাকা কয়েকটা বই বুকের মাঝে চিপে ধরে মাথা নিচু করে হাঁটছে সে। যেমন গায়ের রং তেমন তার চুল, ফর্সা কিশোরীর কালো লম্বা চুলগুলো বেনিনিতে গেঁথে সামনে এনে ফেলা। চোখে যেন নেশা ধরে যায় আরাধ্যের। অল্প অল্প করে এগিয়ে আসছে মেয়েটি। পায়ের নিচে শুকনো পাতা মচমচ শব্দ করে ভেঙে পড়ছে, আর সে শব্দটাও যেন তার মতোই লাজুক। মাথা নিচু করে চোখ মাটিতে রেখে হাঁটছে সে, যেন পৃথিবীর কোনো কিছুই তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। হাঁটার তালে হাওয়ায় দোল খাচ্ছে চুলের বেনুনি, আর তার উপস্থিতিতে চারপাশ স্তব্ধ হয়ে পড়ছে একটু একটু করে। এই মেয়ে, এই তো নিচু মাথায় পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছিল সে আরাধ্যের এক হাত দূরত্বে, কিন্তু পেছন থেকে আসা অনেকের কণ্ঠ যেন সময় থামিয়ে দিল। পাজরা এক মুহূর্তে থেমে যায় তার। মাথাটা ধীরে ধীরে আরও নিচু হয়ে যায়। একটা জেগে ওঠা এক অজানা সংকোচ, চারপাশে একটু নিস্তব্ধতা। আরাধ্য চোখ পড়ে মেয়েটির আঙ্গুলগুলো আরও শক্ত করে চেপে ধরেছে বইয়ের কোণা। এই মেয়ে, এইদিকে আয়। অনেকের গম্ভীর কাঠখোট্ট গলায় ডাকে হালকা উঁচু করে সামনে দাঁড়ানো ছেলেগুলোর দিকে তাকায় মেয়েটি। সবার চেহারা পর্যবেক্ষণ করে চোখ জোড়া থেমে যায় আরাধ্যের উপর। কিছু সময় তাকিয়ে আবারও নজর নামে মেয়েটি একটু কেঁপে ওঠে। কাঁধটা সামান্য কুঁচকে আসে, যেন শব্দটা তার গায়ে গিয়ে লাগে। বইগুলো বুকের মাঝে আরও শক্ত করে চেপে ধরে, যেন সেই বইগুলোই একমাত্র ঢাল তার।
চোখ নামিয়ে নেয়, তবে পায়ের শব্দে বোঝা যায় সে এবার অনিচ্ছা নিয়ে হলেও এগিয়ে যাচ্ছে ওদিকেই। চুলের বেনি আর দোল খায় না, বাতাস থেমে গেছে, যেন প্রকৃতি পর্যন্ত নিঃশব্দ হয়ে গেছে এই অনাহুত মুহূর্তে। ধীরে ধীরে এগিয়ে আসছে সে, ভয় সংশয় সব কিছু যেন আঁকড়ে নিয়েছে তাকে। মেয়েটি এগিয়ে এসে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ায়, মুখে বিকৃত হাসি রেখে অনেক হাত বাড়িয়ে ছুতে যায় মেয়েটির লম্বা বিনুনি। ব্যাপারটা বোধগম্য হতে কিছুটা চমকে চোখ খিচে বন্ধ করে নেয় মেয়েটি। অতিক্রম হয় বেশ কিছু সময়, তবে শরীরের কোনো ছোঁয়া অনুভব হয় না ভেবেই চোখ খুলে সে। তবে চোখ খুলে সামনের দৃশ্য নজরে আসতেই ভয় যেন আরও দুধাপ এগিয়ে আঁকড়ে ধরে তাকে। অনেকের বাড়ানো হাতটা আরাধ্যের মুঠিতে আবদ্ধ। যন্ত্রণায় প্রায় জড়সড় হয়ে গেছে ছেলেটি, তবে আরাধ্য যেন এখনও সামনে নাবিলিকা মেয়েটিকে দেখতে ব্যস্ত। ভাই ভাই কি করছেন? ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাকতে থাকে অনেক। সে ডাকে আরাধ্য কানে পৌঁছালো কি না কে জানে। এদিকে অনেকের বেহাল দশায় রীতিমতো ভয়ে কাঁপছে রিফাত সহ বাকি দুজন। সকলে ভয়ে একপাশে জোরসড় হয়ে কাঁপছে। ভাই হ্যাঁ মেয়ে, আরাধ্যের ডাকে যেন ধ্যান ভাঙ্গে মেয়েটির। মায়াবী চোখ জোড়ায় যেন মুহূর্তেই ভয় এসে জমা হয়, গলা ধরে আসছে, চোখের কোণা চিকচিক করছে তার। অনেকের হাত ঝটকা দিয়ে ছেড়ে মেয়েটির দিকে দৃষ্টি রেখেই এক এক করে এগোতে থাকে আরাধ্য। ভয় যেন এবার আষ্টে পিষ্টে জড়িয়ে নেয় মেয়েটিকে, আরও দ্বিগুণ শক্ত করে চেপে ধরে বইয়ের কোণা। এই মেয়ে, নাম কি? মেয়েটির ঠোঁট কাঁপছে, গলা জড়িয়ে আসছে, তবে কণ্ঠ যেন ধারালো কোনো ব্লেড। আরাধ্য তাকিয়ে থাকে মুখপানে, ঠোঁটে তার অদ্ভুত এক হাসি। হঠাৎ দমকা হওয়ার মতো ঠান্ডা মিষ্টি এক কণ্ঠ ভেসে আসে তার কানে। ইফরা জান্নাত। কি? ইফরা জান্নাত। তা তোর বাপে এত কঠিন নাম রাখছে কেন, যাতে গ্রামের পোলাকে দাঁত খুলে পড়ে? আব্বাই না মা রাখছে। কোন ক্লাস? 10ম। বাচ্চা মাইয়া। তা বলি, আমরা চিনোস কে আমি? উপন্যাস মাথা ঝাঁকিয়ে সায় জানাই ইফরা, মানে সে চিনে। কি বোবার মতো মাথা নেচিয়ে চলছিস কেন? চিনিস নাকি না, মুখে বল। শুষ্ক ঢোক গিলে ইফরা জিপা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নেয় সে। আরাধ্য এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আপনি চেয়ারম্যান কাকার বখাটে ছেলে, শুনেছি সেনাবাহিনী ফেরত গোলমাল। বাহ, তা ভালোই তো খবর রয়েছে আমার নামে। তো সহজ বলি হারি মেয়ে, আমার সামনে আমার বদনাম। ভেরি ইন্টারেস্টিং। বদনাম নয়, সত্যি বলছি। এখন দয়া করে পথ ছাড়ুন। যদি না ছাড়ি? দোহাই লাগে ছোট নবাব, পথ ছাড়ুন, লোকে মন্দ বলবে। হো হো করে উচ্চস্বরে হেসে ওঠে আরাধ্য। পথের ধারে দাঁড়িয়ে থাকা কাকগুলো আচমকা ডানা ঝাপটায়, যেন সেই হাসিতে শিউরে উঠল চারপাশের বাতাসও। লোকে মন্দ বলবে? আঙ্গুল তুলে কিছু ভাবার ভঙ্গি করে সে। ইফরা তখনও চুপচাপ দাঁড়ানো, আর চোখে পর্যবেক্ষণ করছে আরাধ্যর কর্মকাণ্ড। এদিক সেদিক তাকি ঠোঁট কামড়ে বলতে থাকে। তুই তো দেখি লোকের ভীষণ খেয়াল করিস, সমাজে ভীষণ ভয় বুঝি। ইফরা চোখ নামিয়ে রাখে, ঠোঁট চেপে ধরে যেন ভেতর থেকে কিছু বেরিয়ে না যায়। তার বুকের ভেতর কেবল শব্দ হচ্ছে ধুক ধুক। আরাধ্য হালকা ঝুঁকে আসতে ছিটকে সরে বেশ কিছু দূরে সরে যায় সে। আহা সুন্দরী, নড়ে না, আমি তো ছুব না। নির্লজ্জ পুরুষ। এবারও যেন বেশ উচ্চস্বরে হেসে ওঠে আরাধ্য, তবে এবার আর ভয় পায় না ইফরা। মুখে মুখে তাকিয়ে দেখছে সেই হাসি। হয়তো ভাবছে লোকটা কি তবে পাগল। ছোট নবাব আসবো? পেছন থেকে ভেসে আসা কারোর ডাকে লুকায়িত স্মৃতি থেকে বেরিয়ে আসে আরাধ্য। উল্টো ঘুরতে সামনে চোখ পড়ে বাড়ির রেনুর মা। তিনি প্রায় 6 বছর পুরনো কাজের লোক এই বাড়ির। চুপচাপ বিনয়ী আর এক নারী, যার মুখে কথার চেয়ে চোখে যেন জমে থাকে হাজার গল্প। আহা খালা, দিলেন তো আমার স্বপ্নের 14টা বাঁচাইয়া। বাস্তবে বউ না পাই, স্বপ্নে বিয়েটা হইতে দিবেন তো নাকি? আগে ছোট নবাব, মানে কি মানে করছো? কি হয়েছে? আপনার গরম পানি গোসলখানায় রাখা হয়েছে, আপনি গোসলে যান। হয়েছে বলো, এবার বিদায় হয়ে আমারে ধন্য করো। আগে ছোট নবাব।
রেনুর মা নিঃশব্দে কুর্নিশ জানিয়ে আধা ছেঁড়া সস্তা শাড়ির আঁচল ঘাড়ে ঠেলে চলে যায়। সে এমন না হলে মেয়ের বাড়ির কবরস্থানে নতুন দুটো কবর হবে। বলে বাঁকা হাসে আরাধ্য। অদ্ভুত সেই হাসি। এই মুহূর্তে যেন ভয়ঙ্কর হয়েছে তার রূপ। ডান হাতে চুলগুলো টেনে কাঁধে থাকা গামছা হাতে নিয়ে সেও স্থান ত্যাগ করে। সময়টা বেলা 11টা। অন্তর্মহলের ঘন নীরবতা ভেদ করে মাঝে মাঝে বাতাসে খটখটে একটা জানালার পাত খোলার শব্দ কানে আসে। কাঠের তৈরি এক খানদানি চেয়ারে বসে আছেন চেয়ারম্যান। চওড়া হাতল, পিঠে পাটাতনের গাঢ় খোদাই আর নিচে চার কোনায় সিংহের মুখ। ঠিক যেন রাজকীয় এক ভার। হাতের চায়ের কাপটা ঠোঁটে নিয়ে লম্বা এক চুমুক দেন তিনি। গরম ভাব তার গোপ ছুঁয়ে যেতেই কাপটা শব্দ করে রাখেন পাশের টেবিলে। তারপর ধীর ভঙ্গিতে খুলে নেন খবরের কাগজ। প্রথম পাতা শেষে দ্বিতীয় পাতা উল্টাতেই চোখ চলে যায় উপরের একটা শিরোনামে। শিরোনামটা বেশ বড় বড় অক্ষরে ছাপা। অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত স্থানীয় প্রভাবশালী পরিবারের সদস্য। চেয়ারম্যানের দৃষ্টি থেমে যায়, চোখজোড়া ধীরে ধীরে ছায়াঘন হয়ে ওঠে। পত্রিকার পাতায় ছাপা কালো অক্ষর যেন চোখে জলজল করছে। ঘটনাস্থল পঞ্চগড় ডাঙ্গাপাড়া ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ি। চেয়ারম্যানের চোখের পাতা একবার ঢাকে আবার ধীরে খুলে যায়। মনোযোগ দিয়ে পড়তে থাকেন তিনি। গত পরশু রাতে ডাঙ্গাপাড়া ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ি গ্রামে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে তুলে নিয়ে যায় মাদক আসক্ত 3 জন দুর্বৃত্ত। স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্তদের মধ্যে একজন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান, যার বিরুদ্ধে পূর্ব একাধিক অভিযোগ থাকলেও প্রশাসন কার্যত নিশ্চুপ ছিল। চেয়ারম্যানের আঙ্গুল হঠাৎ করে শক্ত করে চেপে বসে কাগজটার উপরে। সেই প্রভাবশালী পরিবারের নামটা স্পষ্ট করে লেখা না থাকলেও তিনি হয়তো জানেন সব। একটু বেশি ভালো করেই জানেন। নিজের বুকের পাঁজরের নিচে যেন হঠাৎ শীতল একটা শিহরণ ছড়িয়ে পড়ে। তিনি আবারও ধীরে ধীরে পড়েন বাকি অংশ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে গেলে পরিবারটিকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কিশোরীর বাবা। চেয়ারম্যান চুপ করে থাকেন কিছুক্ষণ। চোখের সামনে কাগজটা হালকা উঁচু করতেই চোখের সামনে ভেসে উঠছে কাগজে ছাপানো মেয়েটার চিত্র। রক্তাক্ত মুখ, ছেঁড়া জামা, এলোমেলো চুল। পত্রিকায় নজর রেখেই চেয়ারম্যান আবারও চুমুক দেন চায়ের কাপে। এবার চুমুকটা যেন একটু ভারী, সাথে বেশ দীর্ঘ। কাপের ভেতরে তরল যতটা না শরীর গরম করেছে তার চেয়েও বেশি গলায় জমে থাকা কোনো এক কাঁটা ধুয়ে ফেলতে চাইছেন তিনি। চেয়ারম্যানের চোখ এখনও কাগজে ছাপানো লাইনগুলোতে নজর বুলিয়ে চলেছে। মেয়েটির পরিবার বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ। হঠাৎ সদর দরজা থেকে ভেসে আসে কারোর পায়ের শব্দ। পত্রিকা থেকে চোখ সরিয়ে চেয়ারম্যান দৃষ্টি ছুড়ে দেন সেদিকে। পায়ে বুট, পরনে পুলিশের পোশাক। ঠকঠক শব্দে ভিতরে প্রবেশ করছে স্থানীয় থানার অফিসার আসলাম মোল্লা। পা ফেলার আগেই তার পেটের ভুঁড়ি যেন 4 কদম এগিয়ে রেখেছে তাকে। ঘামে চকচকে মুখ, হাতে ধরা একটা পুরনো নীল ফাইল। চেয়ারম্যান বসে বসে দেখছেন তার আসার গতি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। লম্বা এক সালাম দিতে দিতে একদম নিকটে এসে দাঁড়িয়েছে আসলাম মোল্লা। মুখে হাসি, কিন্তু চোখের দিকে তাকালে বোঝা যায় যা আছে পুরোটাই হিসাবের গন্ধ। চেয়ারম্যান ধীরে মাথা কাত করেন। আসলামের গলাটা শুনেও কিছু বললেন না, শুধু ঠোঁটের নিচে জমে থাকা সেই চায়ের তিক্ততা যেন আরেকবার গিলে ফেলেন। পত্রিকার ভাস্তার সামনে এখনো খোলা। আসলাম মোল্লা গলাটা একটু খাকারি দিয়ে কিছুটা চেয়ারম্যানের মনোযোগ তার দিকে টেনে নেয়। একটু জরুরি কথা ছিল চেয়ারম্যান সাহেব, ব্যাপারটা নিশ্চয়ই আপনার কানে ইতিমধ্যেই এসেছে। চেয়ারম্যানের চেহারা গম্ভীর, কণ্ঠের ভার নিয়ে ধীরে বলেন, বলে ফেলো। আসলাম মোল্লা এবার গলা একটু নামিয়ে কাঁধ সামান্য ঝুঁকিয়ে নেয়। ঠুকঠুক পায়ে এগিয়ে গিয়ে বসে পাশের কাঠের ছোপায় নরম গদিতে। এদিক ওদিক নজর বুলিয়ে চেয়ারম্যানের দিকে তাকিয়ে নম্র, পাশের গ্রামের খবর নিশ্চয়ই আপনার কানে এসেছে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান কোনো উত্তর দেন না, শুধু ধীরে চোখ তুলে তাকান আসলামের চোখে। ভরকে যায় আসলাম। থতমত খেয়ে শার্টের কলার টেনে দৃষ্টি দেয় নিচে।
কোন ব্যাপারটা? আসলাম একটু ইতস্তত করে, তার ভুঁড়ি এবার আর আগ বাড়িয়ে আসে না, পেছনে টান পড়ে যেন। সে ফাইলের পাতা খুলে একটা কাগজ দেখিয়ে বলে, ভিকটিমের পরিবার থানায় গিয়েছিল কনস্টেবলের কাছে কেস লেখাতে। মেয়েটার অবস্থা খারাপ, লোকজন ভয় পাইতেছে কেস করতে, কিন্তু পত্রিকা তো সব ফাঁস করে দিচ্ছে। রেনুর মা 2 কাপ চা দিয়া যাও। আসলামের কথায় কোনো উত্তর না দিয়ে রন্ধন ঘরের দিকে মুখ ঘুরিয়ে ডাক ছাড়েন চেয়ারম্যান। খবরের কাগজ পাশে রেখে সোজা হয়ে বসেন। আসলাম এবার একটা ফাঁকা ঢোক গিলে নিয়ে বলে, চেয়ারম্যান সাহেব, মিডিয়া পেছনে লাগছে, ঊর্ধ্বতন অফিসাররাও চাপ দিচ্ছে, তদন্তে নাম যদি বেরিয়ে আসে বুঝতেই পারছেন আপনাদের পরিবারের। বাকিটা বলার আগে হাত দিয়ে থামিয়ে দেয় চেয়ারম্যান। হালকা ঝুঁকে চোখ বুলাই নীল ফাইলটার দিকে, মাথা সামান্য একদিকে উঁচু করে বলেন, আমার ছেলের নাম তো এখনো কেউ বলেনি, সে যে দোষী তার প্রমাণ কি? আসলাম হেসে উঠে একটা শূন্য হাসি, যেন আধা কেজি তেল গড়িয়ে পড়ছে মুখে। তা মনে হয় না কেউ মুখ খুলবে বলে, তবে মায়ার বাপটা ভীষণ লাফাইতেছে। অন্তর্মহলে যেন বাতাস চলাচল বন্ধ হয়ে যায়। কেমন ঘুপ ধরা একটা পরিবেশ। বাড়ির বাইর হতে কবুতরের পাখা ঝাপটানো শব্দ ভেসে আসে। চেয়ারম্যান এবার চেয়ারে গা এলিয়ে বসে, বেশ আয়েসি হয়ে বসে, হাত বুলায় লম্বা দাড়িতে। চোখ তার ঘন ছায় ভরে যায়, কণ্ঠটা হালকা খাদে নামিয়ে বলেন, ভিকটিমের মুখ বন্ধ করতে পরিবারে কে টাকা দাও, যা চায় সব দাও, তবুও যেন মুখ বন্ধ থাকে। কিন্তু চেয়ারম্যান সাহেব, যদি মায়া না মনে, তখন যদি নিজে আদালতে। মেয়েটা মুখ খুলবে না। সিঁড়ির দিক থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠ। আসলাম মোল্লা কেঁপে ওঠে সামান্য, মুহূর্তে তাকায় সেদিকে। চোখে পড়ে সিঁড়ির বাঁকে ধীরে ধীরে নামছে আরাধ্য। গায়ে হালকা মেরুন রঙের শার্ট, সাথে জিন্স, বুকে 2টো বোতাম খোলা। যার ফাঁক গলে চোখে পড়ে তার বুকে গজিয়ে ওঠা ঘন কালো লোম। চুলগুলো আর্মি কাট হলো এখন বেশ বড় হয়ে উঠেছে, সাথে রুক্ষ আর এলোমেলো। হাতে একটা চাবি রিং, সেটা সে ঘোরাতে ঘোরাতে নামছে। ঠিক চক্রের মতো ঘুরছে ধাতব শব্দ। তার প্রতিটি পা যেন মাপা ছন্দে সিঁড়ি ছুঁয়ে নামছে, আর সাথে আসছে এক অদৃশ্য ভয়ের তরঙ্গ। ছোট নবাব। আসলাম মোল্লা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, মুখে একটা শুকনো হাসি, কিন্তু গলায় রুক্ষতা, চোখে লালচে দুশ্চিন্তা। চেয়ারম্যান এখনও বসা, পাশে থাকা খবরের কাগজ আবারও হাতে তুলে নেন। তবে তার চোখ এখন আর পড়ছে না অক্ষরে, বরং আর চোখে তিনি পরখ করছেন আসলাম মোল্লার মুখে ভাসমান উদ্বিগ্নতা। আরাধ্য এসে দাঁড়ায় টেবিলের কাছে, ঠিক চেয়ারম্যানের পেছনে। সে একবারও তাকায় না চেয়ারম্যানের দিকে, হয়তো প্রয়োজন বোধ করে না। তার পুরো নজর আসলাম মোল্লার উপর। ঠোঁটে মিলান হাসি টেনে বলে, মেয়েটা মুখ খুলবে না। এই কথাটা যেন ঘরের বাতাসকে হঠাৎ ভারী করে তোলে। আসলাম মোল্লা শুষ্ক ঢোক গিলে। চেয়ারম্যান পত্রিকা থেকে মুখ না তুলে ধীরে বলেন, ইতরামি কমাও আরাধ্য, সামনে নির্বাচন। এখন ছোট একটু ঝামেলা মানেই প্রতিপক্ষের কাছে লুঙ্গি কাছা খুলে যাওয়া। উল্টোপাল্টা সব বন্ধ রাখো কিছুদিন। আরাধ্য তাকায় বাবার দিকে, ঠোঁট বাঁকিয়ে কিছুটা হাসে সে। হাতে থাকা চাবি রিং ঘোরাতে ঘোরাতে আটকে দিয়ে মুষ্টিবদ্ধ করে নেয়। বাথরুমের চা পেলে যেমন চেপে রাখা দেয়, তেমনি মাথায় মাল চড়ে গেলে নিজেকে সামলানো দেয়। আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আশা করছি এর থেকে ভালো আর বোঝানো সম্ভব না। অসভ্য। সভ্য সমাজে 2-1টা অসভ্য থাকলে তবেই সমাজ উন্নতির শীর্ষে উঠে আপাযান। সবাই যদি সাধু থাকে, এই যে কাকুর মতো পুলিশগণ তো ভাত না পেয়ে মরবে, তাই না? লজ্জায় মাথাটা কিছুটা নিচু করে নেয় আসলাম। মনে রাগ লাগলেও প্রকাশ যেন ঘোর অন্যায়, জানের ভয় কান্না আছে। আসছি আমি। চেয়ারম্যানের উত্তরের অপেক্ষা না করে গটগট করে বেরিয়ে যেতে নেই আরাধ্য। হঠাৎ চেয়ারম্যানের বলা কিছু কথাই যেন পা বেঁধে দেয় তার। আইস তোমার আম্মা ফিরবে 5টা ট্রেনে, সাথে তোমার রাহেলা খালার মেয়ে মানহা আসবে। দয়া করে স্টেশন থেকে তাদের বাড়ি নিয়ে এসো। যদিও আমি যেতাম, তবে আজ পরিষদের দরকারি কিছু কাজে আমাকে সেখানে যেতে হচ্ছে। আশা করছি তুমি এই ব্যাপারে অন্তত আমাকে নিরাশ করবে না। মুখ ফুটে কোনো হ্যাঁ বা না কিছুই বলে না আরাধ্য। দ্রুত পা ফেলে বেরিয়ে যায় সে। চারিদিকে হালকা বাতাস থাকলেও দুপুরে সূর্য যেন মাথায় চড়ে বসেছে। তবু সময়টা টিফিন পিরিয়ড। বিশাল বড় গাছের ঘন পাতার ছাই গোল হয়ে বসে আসর জমিয়েছে একঝাঁক শিক্ষার্থী। কেউ গল্প করছে, কেউ টিফিনের বাক্স খুলে খাচ্ছে, আবার কেউ যেন চি দম বলে দৌড়ের উপর বউ পালানো খেলায় মেতে উঠেছে।
সাথে হাসির হো হো আওয়াজ ভেসে আসছে চারিদিক থেকে। এদিকে স্কুলের ভবনের পাকা বারান্দার ফ্লোরে বসে বইয়ের পাতায় মুখ গুজে আছে ইফরা, হাতে ইংরেজি ব্যাকরণ। তার ঠিক পাশেই গল্পের রাজ্য তুলে এনেছে যুথি, মুখে যেন খই ফুটছে তার। একের পর এক বগিয়ে চলেছে মেয়েটা। ইফরা আদতেও তার গল্প শুনছে কিনা কে জানে। এই মেয়ে, হঠাৎ জ্যোতির ধাক্কাতে বই থেকে মুখ তোলে ইফরা, বইটা আদবোজা করে হাতে রেখে সম্পূর্ণ দৃষ্টি দেয় জ্যোতির দিকে। হ্যাঁ বল। জানোস পাশের গ্রামের এক মাইয়ারে নাকি কেরাই ধর্ষণ কইরা তালতলার পুকুর পাড়ে ফালাইয়া গেছে। মাইয়ার অবস্থা নাকি বেশি একখানা ভালো না, বাঁচব কি না সন্দেহ। হঠাৎ কেমন নিস্তব্ধ হয়ে যায় ইফরা, বুকের মাঝে কেমন যেন ঝড় উঠেছে। আশেপাশে আসা কোনো শব্দ যেন মনোযোগ কাটতে পারছে না তার। মানুষ এত অমানুষ কিভাবে হয়, এটা যেন একদমই ভেবে পায় না ইফরা। মনে মনে ভীষণ ক্ষিপ্ত সে, মন থেকে দোয়া করে যেন ধর্ষকের কঠিন বিচার হয়। টিনে ধাতব বস্তুতে টোকা পড়েছে। টিফিন পিরিয়ড শেষ। এক এক করে মাঠ ছেড়ে কমন রুমের উদ্দেশ্যে হেঁটে আসছে মেয়েরা। এই তো কিছু সময় পরে শাহনাজ ম্যামের ক্লাস। ঠিক সময়ে উপস্থিত না হলে পুরো সময়টাই বাইরে এক পায়ে দাঁড় করিয়ে রাখবেন তিনি। ইফরা জলদি উঠে কমন রুমের থেকে ব্যাগ নিয়ে 10ম শ্রেণী ক্লাসে ঢুকে পড়ে। প্রথম বেঞ্চে নিজে বসে পাশের ছিটে তার পাশে ফাঁকা স্থানে বই রেখে যুথির জন্য জায়গা রাখে। যুথি আসতেই নিজের বই হাতে তুলে তাকে বসার জায়গা করে দেয়। সহসাই হেসে ওঠে তারা। তবে এরই মাঝেই ক্লাসে প্রবেশ করে ম্যাম। আজ তিনি আইসিটি বেসিক ধারণা নিয়ে আলোচনা করবেন। এক এক করে প্রত্যেকে বই খোলে। সকলের মনোযোগ ম্যামের কথাই। সময় পেরোতে থাকে। পাক্কা 40 মিনিট পর ক্লাস ছেড়ে বেরিয়ে যায় ম্যাম। সকলে যেন হাঁপ ছেড়ে বাঁচে। মেয়েরা এক এক করে আবারও হাঁটা ধরে কমন রুমের দিকে। ধারাবাহিকভাবে একের পর এক ক্লাস শেষ করে মাত্রই ছুটির ঘন্টা পড়েছে। বাড়ি ফেরার তারা সকলের, কার আগে কে বেরোবে এই নিয়ে দরজায় তাড়াহুড়ো। যুথি ইফরা দুজনেই একসাথে বেরিয়েছে। আজ তারা জোড়ায় জোড়ায় বাড়ি ফিরবে। স্কুল গেট পেরিয়ে কাঁচা মাটির পথ ধরে এগিয়ে যাচ্ছে দুজন। হাঁটার মাঝে প্রকৃতি বিশ্লেষণ করতে যেন বিন্দু পরিমাণ ভুল হয় না তাদের। এক এক করে ধান ক্ষেতের পথ পেরিয়ে হাঁটতে থাকে তারা। বিভিন্ন গল্পে হাসতে হাসতে একজন অপরজনের গায়ে যেন দোল খাচ্ছে। মিরপাড়ায় পা পড়তেই হঠাৎ শান্ত এক কণ্ঠে যেন পা থেমে যায় দুজনের। রক্ত কমলেনি? পিছন থেকে ভেসে আসা ডাকে যেন হাসি গায়েব হয় দুজনের। ইফরা কেমন ভয়ে গুটিয়ে নিচ্ছে নিজেকে। রক্ত কমলেনি? আবারও সেই ডাক। ভয়ে ভয়ে পেছনে ঘুরে ইফরা। এদিকে লিচু বাগানের পথের ধারে কালো রাঙ্গা বাইকের উপর কেমন শুয়ে রয়েছে আরাধ্য, হাত দিয়ে চোখ জোড়া ঢাকা। বাইকে আয়নার উপর কালো রঙা হেলমেট ঝুলছে। ইফরা তাকিয়ে রয়, মুখ ফুটে কোনো উত্তর আসে না তার দিক থেকে। সময় কত অতিবাহিত হলো জানা নেই। চোখ থেকে হাত নামিয়ে ইফরার দিকে ঘাড় হালকা কাত করে চেহারা পর্যবেক্ষণ করে। চুলগুলো আজ ভীষণ এলোমেলো, চেহারায় কেমন ক্লান্তির ছাপ। পায়ে বেশ ধুলো, হয়তো ধান ক্ষেতের পথ পাড়ি দিয়ে। পরনে আজও সেই স্কুল ড্রেস। চোখের কোণে কাজল হালকা লেপটে গিয়েছে। আরাধ্য বাইক থেকে উঠে ধীরে ধীরে এগিয়ে আসে। ইফরা ভয়ে কাঁপছে। মনের মাঝে ভয়েরা দোলা পাকিয়েছে তার। চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। এক হাতে বুকের সাথে বইগুলো চেপে ধরে। পিছনে সেই পুরনো তালতলার পুকুর, বিশাল বিশাল নারিকেল গাছ যার ছায়া পড়েছে পুকুরের নীল পানিতে। ঠিক মাঝ পুকুরে লাল সাদা শাপলার সমাহার। যুথিঠায় দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে দুজনকে। ইফরা ভয় পাচ্ছে ভেবেই তার হাত শক্ত করে ধরতে নেয়। তবে ভেসে আসা ধমক শুনেই থেমে যায় সে। ওকে ছুলেই পুকুরে কাল নিশ্চিত লাশ ভাসবে মেয়ে। ভয় পেয়ে যায় যুথি। ইফরার দিকে বাড়ানো হাত শটাম করে গুটিয়ে নেয় সে। একটু একটু করে পিছনে দাঁড়িয়ে কাঁপতে থাকে তার শরীর। আরাধ্য এগিয়ে আসে, একদম কাছে এসে দাঁড়ায়। ইফরা মাত্র কয়েক সেমিস্টার দূরে। আর একটু এগোলেই হয়তো গা ঘেঁষে হয়ে যাবে। ইফরা চোখ বন্ধ, জামায় চেপে ধরা হাত আরও কিছুটা শক্ত করে চেপে ধরে সে। চোখের পাতা কাঁপছে। আরাধ্য মুচকি হেসে ফু দেয় তার চোখের পাতায়। আরও কিছুটা কেঁপে ওঠে ইফরা। মিষ্টি গোলাপি ঠোঁট জোড়া তিত্তির করে কাঁপছে। নাক ঠোঁট মাঝ বরাবর ছোট্ট একটা কালো তিল, বেশ আকর্ষণীয়। আরাধ্য ছুটিকেও আবার হাত ফিরিয়ে নেয়। হ্যাঁ মেয়ে, চোখ খোলো, দেখো আমাকে। খিচে ধরা চোখ জোড়া আস্তে আস্তে আলগা হতে থাকে। চোখের পাতা
ধীরে ধীরে চোখ মেলে ইফরা, মাথাটা হালকা উঁচিয়ে চোখ রাখে আরাধ্যের ব্রাউন মনির চোখ জোড়ায়, যে চোখ জোড়া এখন তার উপরেই নিবদ্ধ। আরাধ্যের নেশা চড়ে সাদা মনির বিড়াল চোখ জোড়া যেন বশ করেছে তাকে। হরিণী চোখের মায় সপেছে নিজেকে। আরাধ্য বেশ কিছু সময় নিয়ে মন ভরে দেখতে থাকে। ছোট নবাব। ইফরার কাপা কাপা গলায় বলা কথায় যেন ধ্যান ভঙ্গ হয় আরাধ্যের। ডান হাতে মাথা চুলকে হাত বুলিয়ে নেয় একবার। ইফরা ভয়ে ভয়ে আশেপাশে তাকায়, কেউ দেখলে যে ভীষণ সর্বনাশ হবে, গ্রামের লোকে কলঙ্ক দেবে, পুরো সমাজ একঘরে করবে তাদের। আরাধ্য সব বুঝে। ইফরা এর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, পুরো সমাজ তোমার দাসত্ব খাটবে মেয়ে। যে সমাজ তোমার দিকে আঙুল তুলবে সে সমাজকে তোমার পায়ে এনে ফেলব। তুমি রানী, এ মেয়ের বংশের রানী, আমার রানী। ইফরা তাকিয়ে থাকে আরাধ্যের মুখ পানে, চোখের কোণে চিকচিক করছে পানি, বুক চিরে বেরিয়ে আসতে চাইছে ভেতরের আর্তনাদ। আমি চাই না এই অভিশপ্ত জীবন, চাই না। আপনাকে দোহাই লাগে মুক্তি দিন আমায়, আমার পরিবারকে রেহাই দিন। তবে হাই আফসোস, কথাগুলো গলা অবধি এসো আটকে রয়, মুখ ফুটে বের হতে পায় না। মলিন হাসে ইফরা। ক্ষমতার আর টাকার কাছে আজ ব্যর্থ সে। বিয়ের প্রস্তুতি নাও মেয়ে, কোনো না শুনছি না। আমার রূপ, আমার সারা জীবনের পাপ। আমি পাপী, আপনার মতো পাপী চেয়েছে আমাকে। আমি পাপী, নিঃস্ব আমি। ইফরার বলা কথাগুলো বাঁকা হাসে আরাধ্য। বিন্দু পরিমাণ রাগ লাগে না তার, শান্ত তার দৃষ্টি। তুমি ব্যর্থ তোমার রূপ লোকাতে, ব্যর্থ নিজেকে আমার থেকে আড়াল করতে। চোখের কোণে বেয়ে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ইফরার, তবে চোখ থেকে গাল বেয়ে মাটিতে পড়ার আগে আঙ্গুল দিয়ে সেই পানি হাতে তুলে জিব্বা দিয়ে চেটে নেয় আরাধ্য। নজর বুলাই লালচে মুখ পানি। তোমার এই লম্বা চুলগুলোর যত্ন নাও মেয়ে, যত্ন নাও ওই হরিণের চোখ জোড়ার। চেহারা যেন বিষণ্ণতা না থাকে, আমার পৃথিবীতে পদার্পণ করবে, নিজেকে গুছিয়ে রেখো। কতগুলো বলে কিছুটা পিছিয়ে আসে আরাধ্য, যেতে দেয় তার রক্ত কমলিনীকে। অনুমতি পেয়েই ছুটে বেরিয়ে যায় ইফরা, জুতি ছুটতে থাকে তার পিছু। আরাধ্য ঠাই দাঁড়িয়ে তার মায়াবিনী যাওয়ার পানে তাকিয়ে থাকে। সন্ধ্যার তোড়জোড় শুরু হয়েছে, আকাশে লাল ছায়া মাখা, গায়ের বাতাসে থমথমে নিস্তব্ধতা। চারপাশে মাগরিবের আজান পড়েছে, বেশ অনেকটা সময় হলো। বন্ধ ঘরে হতে বেরিয়ে আসছে ফুপিয়ে কান্নার শব্দ। ইফরা কাঁদছে, অভিশপ্ত লাগছে সবকিছু। আধটিন আধা বেড়ার ঘরে যেন গিলে নিচ্ছে সেই কান্না। অভিশাপ, সব অভিশাপ, ওই মানুষটার অভিশাপ। আমি ঘৃণা করি তাকে। যে মানুষটার মনে মায়া দয়া নেই তাকে ঘৃণা করি আমি। জায়নামাজে বসে মোনাজাতে ফুপিয়ে কাঁদছে মেয়েটা, কাপা কাপা গলা, চোখ হতে পড়ছে অনবরত পানি। ইয়া রব, কি চাইছেন আপনি? কি এমন পাপ করেছিলাম আমি? কার কোনো হিসাব মেলাতে গিয়ে আমার জীবনটাকে এভাবে জুড়ে দিতে চাইছেন আগুনে? আপনি কি দেখছেন না, শুনছেন না আপনি? আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমার সহায় হন আপনি। আমার নসিবে যদি তাকে রেখে থাকেন তবে তাই হোক, আমি তাই কবুল করছি। তবে আমার নরম হৃদয়কে পাথর বানিয়ে দিন, শক্ত করুন আমায় মালিক। মোনাজাত শেষে তখনও জায়নামাজে বসে ইফরা, পরনে তার সাদা রঙের এক থ্রি পিস, ওনা দিয়ে মাথা ভালো করে ঢাকা। কেঁদে কেঁদে চোখ মুখ লাল হয়ে গিয়েছে তার। বারবার যেন কানে বাজছে জ্যোতির বলা সেই মর্মান্তিক ঘটনার কথা। কেন জানি না, সেই ঘটনার বর্ণনার কথা শুনলেই ভিতর থেকে ভীষণ ভেঙে পড়ছে ইফরা। পুরো সমাজে যেন মেয়েদের স্থান ভীষণ নড়বড়ে হয়ে দাঁড়িয়েছে। কাঠের দরজায় ঠকঠকে আওয়াজ ভেসে আসে, থেমে যায় সে। ঘাড় ঘুরিয়ে তাকায় দরজার দিকে, কেউ টোকা দিচ্ছে। জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার কাছে এসে হাঁক ছাড়ে। কে? অপর পাশ থেকে ভেসে আসে না কোনো শব্দ। ইফরা ভুরু কুচকায়, দরজা থেকে সরে এসে বেড়ার ছিদ্র দিয়ে বাহিরে তাকায়। হলুদ আলোয় এক পুরুষের অবয়, মাতুব্বর চাচার ছেলে চয়ন। তার আর বুঝতে বাকি নেই কি উদ্দেশ্যে এই ছেলের। ইফরা চোখ দুটোতে আগুন জ্বলতে শুরু করে। নরখাদক দেখা তো দূর, তাদের কথা মাথায় এলেও যেন মস্তিষ্কের প্রতি এক ঘৃণা তৈরি হয় তার। উল্টো ঘুরে ঘরের চিপায় চাপে চোখ বুলায় সে। কোথাও যেন কি খুঁজছে, তবে কাঙ্ক্ষিত জিনিসটিকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ চোখ চলে যায় সেই জিনিসটির উপর। ইফরা এগিয়ে গিয়ে হাতে তুলে নেয় সেটি। হারিকেনের আলোর দিকে ধরতে কেমন ঝলক দিয়ে ওঠে জিনিসটা। বেশ ধার, সেই চকচকে রামদা। হাতে দরজার দিকে এগিয়ে যায় সে। সাজের বেলা আম্মা পাশে নেই।
হয়তো পাড়ায় কোথাও মিটিং বসিয়ে নিয়েছে। আব্বাজান কই সে খোঁজও নেই তার হাতে। আর সেই সুযোগেই চয়ন এসেছে। বারবার টোকা পড়ছে। ইফরা ধীর পায়ে দরজার কাছে এসেই খট করে খুলে দেয় ঘরের দরজা। দরজা খোলা মাত্রই চয়নের মুখ ফুটে এক বিকৃত হাসি। ইফরা নাক সিটকায় ঘৃণার মুখ ঘুরিয়ে নেয় সে। রূপমতি, ছি। চয়নের মুখ থেকে আসা মতে বিকট গন্ধ যেন মুহূর্তেই বাতাসে ছড়িয়ে পড়ে। ইফরা পিছিয়ে যায় কিছুটা। চেহারায় একরাশ বিরক্তি এসে ভিড় জমিয়েছে তার। কাটকাট গলায় কিছু বলার প্রস্তুতি নিয়ে মুখ খুলবে তার আগে মাতাল কণ্ঠ আবারও ভেসে আসে। রূপমতি, তোরে দেখার স্বাদ আমার এই জন্মে না মিটুক। আল্লাহ একেবারে নিজ হাতে তোরে বানাইছে। শালার বহুত মায়া দেখছি জীবনে, মেলা মায়ার স্বাদ নিয়েছি। এই তো 2 দিন আগেও এক শালিরে। বলতে গিয়ে মুখ চেপে ধরে চয়ন। ইফরা সন্ধ্যান চোখে তাকায় চয়নের দিকে। কেন জানি না কোথাও কোনো এক খটকা লেগেছে তার। সেটা পূরণ করতে চয়নকে ঘুরিয়ে আবারও প্রশ্ন করে সে। 2 দিন আগেও কি? বলো চয়ন ভাই। এইসব কি ভাই ভাই করো রূপমতি? তুমি তো আমার বই না, বউ করবার চাই। মস্তিষ্ক বিকৃত হতে থাকে ইফরার। নিজের মনের সাথে বোঝাপড়া করতে পারছে না সে। কেন জানি তার মনে হচ্ছে সবকিছু বেশ জড়ালো। এলাকার ছোট নবাবের রানীর দিকে নজর দিয়েছেন, আবার নাকি বউ করবার ফোন দিয়ে এঁটেছেন। ব্যাপারখানা কি ছোট নবাব জানে? শুষ্ক এক ঢোক গিলে চয়ন। ইফরার ঠোঁট বাঁকিয়ে হাসি কিছুটা। মানুষটাকে সে যতটা ঘৃণা করুক তিনি তার বাঁচার উৎস। এই রূপমতি, আমি জানি তুমি ছোট্ট নবাবরে নিকা করবার চাও না, তাইলে তারে ভাবার কি প্রয়োজন কৌতো? এইদিকে আহ, খানিকটা আদর করি। কথাগুলো বলেই ইফরার দিকে হাত বাড়াতে চাই চয়ন। তবে তার আগে ছিটকে দূরে সরে যায় ইফরা। সাথে সাথে রাগান্বিত কণ্ঠে বলে, সাবধান, এক পা এগিয়ে এলেই কিন্তু খুন করে ফেলবো। চয়ন বেকল মার্কা হাসি দিয়ে কিছু সময় তাকিয়ে থাকে ইফরার চোখে দিকে। তার পরপরই তাকাই হাতে থাকা রামদার দিকে। সে যেন বেশ মজা পায়। কিছুটা নাটকীয় স্বরে বলে, মেলা ডরাইছি রূপমতি। দেখো দেখো, বুকের খাঁচায় হাত কান রাখো, বুকটা কেমন দরফর করে। জানোস রূপমতি, আমার বুকে ভীষণ জ্বালা। মনটা কয় তোরে বুকে পাইলে পরানটা জুড়াইয়া যাইব। বেরিয়ে যান এক্ষুনি, নয়তো আজ সত্যি রক্ত ঝরবে আমার হাতে, আর লাশ হবেন আপনি। ইফরা গলা কাঁপে না, বিন্দু পরিমাণ ভয় নেই দু চোখের কোণায়। চয়নের এত সময় শান্ত মস্তিষ্কটা এক হঠাৎ পৈশাসিক রূপ পায়। তেরে গিয়ে শক্ত হাতে চেপে ধরে ইফরার গলা। শালি নষ্টা মাগি, বড় লোকের পুলহারে শরীর দিতে মজা পাও, আর আমি বুঝি গাঙ্গে ভাইসে আইছি। ইফরার চোখের কোণায় পানি জমে, দম যেন আটকে আসছে। পুরো শরীর ঝিম ধরছে তার। কোনো মতে কাপা হাতে রামদার ছোঁয়ার চয়নের কাঁধে ধারালো বস্তুর আঘাতে মুহূর্তেই যেন লাল তরণের আবির্ভাব ঘটে। ওরে! মৃদু এক চিৎকার দিয়ে ইফরাকে ছেড়ে কাঁধ চেপে ধরে চয়ন। ধরে বুঝি প্রাণ এলো তার। বড় বড় শ্বাস টানতে থাকে ইফরা। গলা শুকিয়ে কাঠ হয়েছে তার, কাশি হচ্ছে। চয়ন কাঁধে চাপা হাত সামনে এনেই বুঝতে পারে রক্ত ঝরছে ভীষণ। তবে সেদিকে খেয়াল দেয় না সে। আরও ক্ষিপ্ত দৃষ্টিতে যেন গিলে নিচ্ছে ইফরার শরীর। নিজেকে সংযত করার বদলে আরও তেড়ে যায় তার দিকে। আমায় আঘাত করছস, আমার রক্ত ঝরাইছস, নটির জাত আইজ তোরে। কথাগুলো বলে ইফরার দিকে ঝাঁপিয়ে পড়তে চায় চয়ন। তবে তার পথে বাধা হয়ে ভেসে আসে এক মেয়েলি কণ্ঠের ডাক। চয়ন ভাই, আপনি এখানে? থেমে যায় চয়ন। টিনের আধা ভাঙ্গা গেটের দিকে তাকাতে নজর আসে প্লেট হাতে রাইসা দাঁড়িয়ে সেখানে। রাইসা মেহবিন, চঞ্চল প্রকৃতির একটি মেয়ে। যতই দুঃখ থাকুক তবুও যেন হাসতে ভালোবাসে। গায়ের রংটা শ্যামলা বর্ণের, চেহারাটা গোল আকৃতির, চোখ দুটি বেশ সুন্দর, আকারে অতটা বড় না। শ্যামলা বর্ণের মেয়েটির সৌন্দর্য ফুটে ওঠে তার চুলে। নজর কাড়া তার ঘন কালো লম্বা চুলগুলো যেন হাঁটু সমান হবে তার। লম্বা আর কতই হবে 5 ফিট 2। শরীরের গঠনও বেশ ভালো, মোটা না চিকনও না, যাকে বলে পারফেক্ট।
ইফরা তখনও ঘন ঘন নিঃশ্বাস টানছে, চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ছে পানি। রাইসার হাতে থাকা প্লেটগুলো ধপ করে পড়ে যায় মাটিতে। মুহূর্তে প্লেটে থাকা খাবারগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তবে তার সেদিকে খেয়াল নেই। সে দৌড়ে এসে আগলে নেয় ইফরাকে। শোনাই, এই শোনাই। রাইসার চোখে পানি টলমল করছে। এক হাতে ইফরাকে জড়িয়ে অপর হাতে মালিশ করতে থাকে তার পিঠ। কিছুটা সময় যেতেই স্বাভাবিক হয় ইফরা। চয়ন পালাতে চায়, ঝামেলা হবে ভেবেই লেজ গুটিয়ে নিয়ে চুপি চুপি উল্টো ঘুরে হাঁটা ধরে গেটের দিকে। তবে তার আগেই কড়া গলায় এক কথায় পা দুটো স্থির হয় তার। আপনি এখানে কেন এসেছেন চয়ন ভাই? চয়ন দাঁড়িয়ে, তবে কোনো উত্তর করে না। কাঁধ হতে ঝরা রক্তে শার্ট ভিজে গিয়েছে। রাইসা সেদিকে নজর বুলিয়ে তাকায় ইফরার হাতে থাকা বস্তুটির দিকে, যেখানে হালকা ফোটা রক্ত। ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ে সে। খুব ভালো আন্দাজ করতে পেরেছে পুরো কাহিনী। ইফরাকে ছেড়ে সম্মুখে এসে দাঁড়ায় চয়নের। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এই প্রভাত নিশ্চয়ই আপনার অজানা নয়। চয়ন দেখে, চোখে চোখ রাখে রাইসার। সে বুঝতে পেরেছে রাইসার কথা মানে, তবুও মুখে এক তাচ্ছিলের হাসি টেনে বলে, কাল যদি পুরো সমাজে তোর আপায় কলঙ্কিত হয়, কলঙ্কিনী নাম দেয় পুরো সমাজ, তখন তখন কেডা বিয়া করবো তোর আপারে? সকলে তো গো এক ঘরে কইরা দিব। এক মুহূর্তেই হো হো করে হেসে ওঠে রাইসা। মনে হচ্ছে সে যেন মজার কোনো কৌতুক শুনেছে। এমন কৌতুক তার জীবনে শোনেনি। যার দোয়ায় গ্রামে বাইচ্চা আসো, যার দোয়ায় গ্রামের ইতর পানা করতাছো, তার রানীতে নজর। খবরটা একবার পৌঁছে গেলে কি হইব ভাবছো? আগে নিজেরে বাঁচাও, তারপর না হয় আপার সম্মান লইয়া ভাইব। চয়নের মুখ যেন মুহূর্তেই পানসে হয়ে যায়। ভয় যেন চারপাশ থেকে ঘিরে নেয় তাকে, তবে নিজেকে শক্ত রাখে। এত সময় নেশে তার পুরোটাই কেটে গেছে। তোর সৎ বোন হয় ও, এত মায়া কেন ওর জন্য? হ্যাঁ, ছোট্ট নবাব তো ওরে রানী করবো, তাতে তোর কি ফায়দা? আবার সদ্বন হইল রক্ত কিন্তু এক। চয়নের মুখ কালো হয়ে যায়। মুখ ফুটে আর কথা না পারিয়ে মাথা নিচু করে বেরিয়ে যায় সে। রাইসা এবার তার যাওয়ার পানে তাকিয়ে এক গাদা থুতু ফেলে মাটিতে। জানোয়ার! ফুপিয়ে ওঠে ইফরা। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে সে। কেমন যেন দম বন্ধকর পরিবেশ, ভিতরটা ছিঁড়ে যাচ্ছে তার। রাইসা দ্রুত এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ে ইফরার সামনে। নিজেকে কেমন কুকড়ে নিয়েছে মেয়েটা। দুহাতে তাকে টেনে জড়িয়ে ধরে বুকে। আপারে কান্দিস না আপা, প্লিজ কান্দিস না। রাইসার আকুতি দেখে মনে হচ্ছে ঠিক যেন নিজের হৃদয়ে রক্ত সে মুঠো করে তুলে দিচ্ছে বোনের সামনে। তুই কাঁদলে আমার ভীষণ কষ্ট হয় আপা, বুকের ভেতরটা যেন ছিঁড়ে যায়। আল্লাহর দোহাই লাগে শান্ত হ আপা। রাইসার কণ্ঠ কেঁপে ওঠে, চোখের কোণে অজান্তে জমে ওঠে জল। সে আরও জোরে বোনকে আঁকড়ে ধরে। চারপাশে থমকে যায় বাতাস। সন্ধ্যার হলুদ আভা ধীরে ধীরে কালোতে পরিণত হতে থাকে। ইফরা থামছে না, আরও জোরে জড়িয়ে ধরে রাখলো রাইসাকে। একটা ছোট্ট বাচ্চার মতো বুক ভেঙে হামা করে কাঁদতে থাকে। কান্নার শব্দটা যেন ভেতর থেকে ছিঁড়ে আসছে। রাইসার জামার বুক ভিজে যাচ্ছে চোখের পানিতে। দুজনের বয়সের খুব একটা তফাৎ নেই, যেন একসাথেই বড় হয়েছে তারা। বন্যা যেন প্রাণের বন্ধু। রাইসা মাথায় হাত বুলিয়ে যাচ্ছে ইফরার, সাথে নিজেও চোখের জল আটকে রাখতে পারছে না। সব ঠিক হইয়া যাইব আপা, একটু শান্ত হ। রাইসার গলা কাঁপছে, বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে। সে জানে না কিভাবে এই যন্ত্রণা ভাগ নিতে হয়, তবু নিজের পুরো ভালোবাসা ঢেলে দিতে চাই ছোট্ট আপার বুকে। চারপাশে নিস্তব্ধতা, শুধু কান্নার শব্দ ভেসে আসছে দুটো মেয়ের। এক টুকরো ভালোবাসা আর ভাঙ্গা এই পৃথিবীর ধাক্কায় দুজনেই যেন আশ্রয় হয়ে দাঁড়িয়েছে একে অপরের। ইফরা কাঁদতে কাঁদতে রাইসার বুকে মুখ লুকিয়ে চেঁচিয়ে ওঠে। তার বলা কথাগুলো যেন ছুরি হয়ে আঘাত করে বাতাসে। আল্লাহ, কেন আমারে দেখেন না আপনি? এত মানুষ মরতেছে, তাদের মাঝে আমি কেন নেই? কেন আমাকে চোখে দেখছেন না আপনি? ইয়ে আল্লাহ, আমাকে কঠিন মৃত্যু দিন। এমন মৃত্যু, এমন যন্ত্রণা দিন যা কখনো কোনো দুশ্মনেরও না হয়। ইফরার কাপা কাপা হাতে মুঠো করে ধরে রাইসার জামার কোনা, মুখটা তুলে কান্না ভেজা চোখে তাকাই আকাশের দিকে। আমার লাশ যেন কেউ না পায়, পশুর মতো ঠিক যেন তিলে তিলে মরি আমি। ধীরে ধীরে নিঃশেষ হই, তবু এই যন্ত্রণা থেকে মুক্তি দিন আমায়। রাইসা হতবাক নিথর, চোখের পানি প্রায় শুকিয়েছে তার। সে কিছু বলতে পারে না,
শুধু শক্ত করে আঁকড়ে ধরে তার আপাকে, বুকের কাছে জড়িয়ে রাখে এমনভাবে যেন তার এই ভালোবাসা দিয়ে ইপ্রাকে সব বিষাদ ছুঁয়ে মুছে দিতে পারবে। আপারে, এই সমাজে বাইচা থাকতে হইলে ক্ষমতার থাকা লাগে। আমাকে মতো গরিব হোক কেউ মানুষ ভাবে না, বা মাইয়াকে কোনো দাম নাই এই সমাজে। কাঁদতে থাকা ইপ্রা হঠাৎ মুখ তুলে রাইসার বুক থেকে দু হাতে মুছে নেয় চোখের পানি। রাইসার দিকে তাকিয়ে কাট গলায় বলে, আব্বাজানরে খবর দে, আমি ছোট নবাবরে নিকা করতে রাজি। এই বিয়া হইব, কাল থেকেই শুরু হইব সব আয়োজন। রাইসা শুষ্ক ঢোক গিলে সে তাকিয়ে থাকে। ইপ্রা সাদামণি চোখ জোড়ায়, চোখগুলো কেমন লাল হয়েছে। সত্যি আপা তুই এই বিয়া করতে রাজি?